কেন আমি লড়াই করব কাদের নিয়ে? যাদের দিলে মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দরদ আছে তাদের ঘরেই লড়াই করতে হবে। আর না হয় শুধু এসেছি আর শুনলাম হই হই করে চলে গেলাম, এটা ভাই লড়াইয়ের ঠিক রাস্তা নয়। অবশ্যই আপনাদের মূল্যবান সময়কে আপনারা দিয়েছেন, ত্যাগ স্বীকার করে এসেছেন। এই ভালোবাসার আর একটু পরিচয় দেন। 3:20 হতে যাচ্ছে, 4টে পর্যন্ত কি 4:10 পর্যন্ত প্রোগ্রাম হবে, আর 1 ঘন্টা হয়তো কষ্ট করতে হবে। আশা রাখবো প্রত্যেকে বসবেন, আর স্টেজের এই দিকে যিনারা আছেন আশা রাখবো সামনে আসেন, বক্তব্য দিতে সুবিধা হবে। বাঁদিকেও যিনারা আছেন সামনে এসে বসুন। এখন আমাদের যিনি বক্তব্য দিচ্ছেন তিনি আলোচনা করছে, আপনারা ধীর স্থিরভাবে তেনার মূল্যবান তথ্যগুলো শুনুন। মনে রাখবেন সাপ কিন্তু খুবই শক্তিশালী, কিন্তু তার একটা বদ অভ্যাস আছে, যা পাই তাই জড়াতে চায়। একদিন ধারালো অস্ত্র রাস্তায় পড়েছিল, তাকে জড়াতে কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে। সব জায়গায় ক্ষমতার জোর চলে না, অনেক জায়গায় প্ল্যান মাফিক কাজ করতে হবে। তাই আলোচনা মন দিয়ে আপনারা শুনুন। ভাই আলোচনা করছে, আপনারা ধৈর্য ধরে শুনবেন। যে ভাইগুলো দাঁড়িয়ে আছেন প্রত্যেককে বসার অনুরোধ করুন। ধুলো হয় ধুলোতেই বসুন। আপনি এসেছেন সংগ্রাম করতে, সামান্য ধুলোতেই বসতে না পারলেন তাহলে আগামী দিন আপনি সংগ্রাম করবেন কি করে? অতএব যে যেখানে আছেন বসুন। যদি না বসেন আলোচনা বাকি সবাই করবে, আমি একটু দোয়া করে দিয়ে চলে যাব, আমি আলোচনা করব না। ধৈর্য হারা হন তাহলে অসুবিধে হবে। কেননা মিডিয়ার ভাইয়েরা এরা আপনাদের এই আন্দোলনকে পুরো ভারতের কোনায় কোনায় ছড়াবে। ইনাদের অবদানটা কিন্তু অনেকটা বেশি। আপনারা যদি মনে করেন যে না মিডিয়ার প্রয়োজন নাই, তাহলে বলুন, আমি সরিয়ে দিতে বলছি না, দেখুন এনারা সরে যাবে। কিন্তু মনে রাখবেন এই আওয়াজটা আপনারা ভাঙড়ের মানুষ বিজয়গঞ্জ বাজার থেকে এই যে জনসমুদ্র তৈরি করে আপনারা চাইছেন যে অন্যায় হচ্ছে, অন্যায় বন্ধ হোক, এই আওয়াজটা কিন্তু মিডিয়া ভাইরা উঠাবে। তাই আমি অনুরোধ করব আপনারা মিডিয়া ভাইদের ঘরে একটু কাজ করতে দেন। তাতে যদি ক্যামেরা একটু ঠিক করার হয় একটু উঠবে, একটু ধৈর্য ধরুন, এতটুকু রিকোয়েস্ট রাখবো। দ্বিতীয় কথা, আমি এখানে বসে রয়েছি, আপনারা যদি নিজেদের মধ্যে এরকম কথাবার্তা বলেন এটা একটা আমাকেও কিন্তু কষ্ট দেবে। আর যারা দাঁড়িয়ে আছেন আমি সবাইকে বলছি একটা কথা খুব পরিষ্কার, যে 1992 সালের 6 ডিসেম্বর ভারতবর্ষের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা থেকে আমরা সেই সময়ে যে অভিজ্ঞতা বা শিক্ষা নেওয়া উচিত ছিল আমরা সেটা নিইনি। সেই ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন ছিল সেটা আমরা করিনি। তাই পরবর্তীতে জ্ঞানবাপী মসজিদ, আজমির শরীফ, তাজমহল, এই ধরনের স্মৃতিসৌধ, মসজিদ, এইসবের ওপরে আবার আক্রমণ শানানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে, আরও বেশি জানার চেষ্টা করতে হবে কোন ঘটনার দ্বারা আমাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের তৈরি মসজিদ, আমাদের তৈরি মাজার, আমাদের তৈরি দরগা, আমাদের তৈরি ঈদগাহ, আমাদের তৈরি মাদ্রাসা, এগুলোকে আস্তে আস্তে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোথা থেকে এই ষড়যন্ত্রের উৎপত্তি, কারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, এগুলোকে খুঁজে বের করতে হবে। তাই সর্বপ্রথম আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধ করার কাজ যিনি শুরু করেছেন তিনি আমাদের প্রিয় ভাইজান আব্বাস সিদ্দিকী সাহেব। তার মূল্যবান বক্তব্য আপনারা পরে শুনবেন। তাই ঐক্যবদ্ধ আন্দোলন
একমাত্র এই ষড়যন্ত্রকে আটকাতে পারে। এখানে ষড়যন্ত্র অনেক রকম। প্রথমে আমি যদি ওয়াকফের বিষয় নিয়ে দু কথা বলি। ওয়াকফ সম্পত্তি কার, এই ওয়াকফ সম্পত্তি কোথা থেকে এসছে, এই ওয়াকফ সম্পত্তির উৎপত্তি কোথা থেকে হলো, এ ঘটনা আমরা কম বেশি সবাই জানি। ওয়াকফের ইতিহাসও আমরা সবাই কম বেশি জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন্দ্রীয় সরকার, ভারতবর্ষের মসনদে যিনি বসে আছেন ভারতীয় জনতা পার্টির সরকার, তারা হঠাৎ করে পার্লামেন্টে একটা আইন আনতে চলেছে যে ওয়াকফ সম্পত্তি যেভাবে লালিত পালিত হচ্ছে, যেভাবে পরিচালিত হচ্ছে, এভাবে না হয়ে সরকার সরাসরি অধিগ্রহণ করবে এবং সরকার যেভাবে নির্দেশ দেবে ওয়াকফ সম্পত্তি সেইভাবে পরিচালিত হবে, সেইভাবে লালিত পালিত হবে। এই রকম একটি কালা আইন ভারতবর্ষের বুকে আসতে চলেছে। প্রথমত আমাদের জানতে হবে এই ওয়াকফ সম্পত্তিটা কাদের। খুব জোরালো কণ্ঠে বলতে চাইছি, ওয়াকফ সম্পত্তি আমাদের। এ মসজিদ আমাদের, এ দরগা আমাদের, ঈদগাহ আমাদের, মাদ্রাসা আমাদের, এগুলো সব ওয়াকফ সম্পত্তি। হঠাৎ করে আমরা আমাদের এই ওয়াকফ সম্পত্তি সরকারের হাতে তুলে দেবো কেন? এর জন্য দীর্ঘ আন্দোলন, লড়াই, সংগ্রামের প্রয়োজন। তাই এই ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষের হাত ধরে এসেছে। এটা আমাদের সম্পত্তি, এটা মুসলমানদের সম্পত্তি। এটা কোনো নরেন্দ্র মোদীর সম্পত্তি নয়, এটা কোনো অমিত শাহ সম্পত্তি নয়। তাই এ সম্পত্তি আমাদের, এ সম্পত্তি বাঁচাতেও হবে আমাদের। তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন, ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজন। ঐক্যবদ্ধ আন্দোলনই আমাদের এখান থেকে মুক্তি দিতে পারে। আর এ ষড়যন্ত্র রচনা করা হচ্ছে যেখান থেকে, তাদেরকে সমূলে ভারতবর্ষ থেকে তুলে ফেলে দিতে হবে, যাতে করে আগামী দিনে এই ধরনের ষড়যন্ত্র রচনা করার জায়গা তারা না পায়। ওয়াকফ নিয়ে আর একটা ছোট্ট কথা বলবো। ভারতবর্ষের সরকার যেমন ওয়াকফ সরকারের অধীনে নেওয়ার জন্য আইন নিয়ে এসেছে, আমাদের রাজ্যেও যে সরকার আছে 2011 সালে ক্ষমতায় আসার পরে এই বর্তমান শাসক দল এবং রাজ্য সরকার বলেছিল যে পশ্চিমবাংলায় যত ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে গেছে সমস্ত ওয়াকফ সম্পত্তি আমরা ফেরত নিয়ে আসব। কিন্তু 2011 থেকে 2024 এখনো পর্যন্ত এই 14 বছরে 14 ইঞ্চি ওয়াকফ সম্পত্তি এই রাজ্য সরকার আমাদের উদ্ধার করে দিতে পারেনি। তাই ওয়াকফের বিরুদ্ধে কেন্দ্রের সরকারের সঙ্গে যেমন আমাদের আন্দোলন থাকবে, তাদের নীতির বিরুদ্ধে লড়াই থাকবে, রাজ্য সরকারের কাছেও আমাদের বলিষ্ঠ কণ্ঠে জানাতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গে অধিগ্রহণ হয়ে যাওয়া, বেদখল হয়ে যাওয়া ওয়াকফ সম্পত্তি আমাদের ফেরত দিতে হবে। এই দাবিও আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছেও থাকবে। সংরক্ষণের প্রশ্নে আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। ওবিসি সংরক্ষণ রাজ্য সরকার বলেছিলেন এই টাইটেলধারী তাদেরকে ওবিসি সংরক্ষণ দেয়া হবে। এই ওবিসি সংরক্ষণ সবাইকে দেয়া হয়েছে, কিন্তু এই ওবিসি সংরক্ষণ যাতে মুসলিম সমাজের ছেলেমেয়েরা বেশি করে না পায়, তার জন্য 2010 সালে হাইকোর্টে একটি মামলা হয়। সেই মামলা করেছিল আরএসএস। সেই আরএসএসের করা মামলায় দীর্ঘ অনেক বছর এই মামলা চলেছে। হঠাৎ করে দেখা গেল লোকসভা নির্বাচনের আগে সেই মামলার রায় বেরোলো এবং এই রাজ্য সরকার যে সমস্ত
টাইটেলগুলোকে ওবিসি আওতাভুক্ত করেছিল, যে সমস্ত জাতি গোষ্ঠী সম্প্রদায়ের মানুষকে ওবিসির আওতাভুক্ত করেছিল তাদেরকে হাইকোর্টের অর্ডারে সেই তাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল। এই ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাওয়ার ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সমাজের, আমাদের বাড়ির ছেলেমেয়েরা, যারা এই ওবিসি সার্টিফিকেটের বলে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারত, তারা আজকে অ্যাডমিশন পাচ্ছে।